চ্যাপ্টারের নাম দেওয়া আছে প্রাকৃতিক ভূগোল। এখন প্রশ্ন যে প্রাকৃতিক ভূগোল বলতে কি বোঝায়? প্রাকৃতিক ভূগোল বলতে কি বোঝায়? দেখো, প্রাকৃতিক ভূগোল বলতে যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে যেখানে পুরো প্রকৃতি জড়িয়ে রয়েছে। প্রকৃতি মানে মানে পৃথিবীর জন্ম, পৃথিবীর ভূপ্রকৃতি, পৃথিবীতে বিভিন্ন পাহাড়, পর্বত, মরুভূমি, সমভূমি, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, অর্থাৎ পৃথিবীতে যেহেতু একমাত্র প্রাণের স্পন্দন রয়েছে, পৃথিবীতে একমাত্র যেহেতু প্রাণের স্পন্দন রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাই আমরা বলতে পারি সেটা হচ্ছে পৃথিবীতে প্রকৃতি সংক্রান্ত যা কিছু বিষয়, প্রকৃতি সংক্রান্ত যা কিছু বিষয় সেটাই হচ্ছে কিন্তু প্রাকৃতিক ভূগোল। ঠিক? তার মানে আসলে আমাদের এখানে ভূগোলটাকে তোমার প্রবন্ধ মানে কি? প্রবন্ধ মানে তো মনোগ্রাফ। আসলে আমাদের রাজ্যেই বলা যেতে পারে কিছু বিশ্ববিদ্যালয়ে ভূগোলটাকে তোমার হচ্ছে ওই বিএ কি লিখেছো, সরি প্রচন্ড, আচ্ছা তো আমাদের রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভূগোলটাকে বিএতে পড়ানো হয়, মানে ব্যাচেলর অফ আর্টস এর মধ্যে পড়ানো হয়। যদিও তোমার যাদবপুর বা প্রেসিডেন্সি, ইভেন কলকাতা বিশ্ববিদ্যালয়, এমনকি বিদ্যাসাগরও কিন্তু ভূগোলের উপর কিন্তু এমএসসি করানো হয়। তো এখানে যে লাইনটা দেওয়া রয়েছে, ভূগোল হচ্ছে বিজ্ঞানের শাখা। তোমাদের এটা নিয়ে একটা প্রশ্ন উঠতে হবে, স্যার আমরা তো ভূগোলের অনার্স করেছি, বিএ ব্যাচেলর অফ আর্টস করেছি, এমএ করেছি, কিন্তু ভূগোল হচ্ছে ভূগোল হচ্ছে বিজ্ঞানের একটা শাখা। কি বললাম বুঝতে পেরেছো? ভূগোল, ভূগোলের যে জায়গাটা তার সঙ্গে কিন্তু বিজ্ঞানের একটা অবিচ্ছেদ্য কিন্তু একটা সম্পর্ক রয়েছে। ঠিক? তো অতএব আমরা ভূগোলকে বিজ্ঞানের শাখা বলতে পারি, বিজ্ঞানের সেই শাখা যেখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত পৃথিবীর যে ভূপ্রাকৃতিক যে বৈচিত্র্য যেটা রয়েছে। প্রাকৃতিক ব্যাপারটা কি তোমরা মোটামুটি সবাই জানো। প্রকৃতি নিয়ে তো আমাকে আলোচনা করার দরকার নেই। প্রকৃতি ব্যাপারটা কি তোমরা সবাই, প্রকৃতির মধ্যে শুধুমাত্র যে বায়ুমণ্ডল রয়েছে তাই না, বায়ুমণ্ডল রয়েছে, পরিবেশ যেটা রয়েছে, গাছগাছালি যেটা রয়েছে, পৃথিবীর ভেতর যে বিভিন্ন রকমের ভূপ্রকৃতি রয়েছে। ঠিক আছে? তোমার কোথাও হয়তো পাহাড়, কোথাও হয়তো নদী, কোথাও হয়তো নদীর গতিপথ বদলে গেছে, কোথাও হয়তো সমভূমি। এই যে পৃথিবীর ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, এই বৈচিত্র্যের ওপর যে বিদ্যাটা গড়ে উঠেছে বা যে শিক্ষাটা গড়ে উঠেছে সেটাকে আমরা কিন্তু প্রাকৃতিক ভূগোল বলতে পারি। এখানে দুজন বিখ্যাত ঐতিহাসিক ও মানে ভূগোলবিদের নাম দেওয়া রয়েছে, কার্ল রিটার। তিনি বলছেন প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত অবয়ব, বৈচিত্র্য ও সম্পর্ক সহ একটি স্বতন্ত্র একক হিসেবে যেদিকে দেখা যায়। তো কার্ল রিটারের এই বক্তব্য তোমাদের পড়ার বিন্দুমাত্র দরকার নেই, পরীক্ষা তো জীবনে আসবে না, কিন্তু প্রাকৃতিক ভূগোল সংক্রান্ত তিনি যেহেতু প্রাকৃতিক ভূগোলের উপর একজন বিশিষ্ট ভূগোলবিদ, তাই তার বক্তব্যটা আমি এখানে রেখেছি। কিংবা অধ্যাপক রিচার্ড হার্টসন যেটা বলছেন যে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক, সুবিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা সরবরাহ করা প্রাকৃতিক ভূগোলের কাজ। এটা জাস্ট জেনে রাখার জন্যই যথেষ্ট, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রাকৃতিক ভূগোল বলতে যদি একদম সহজ ভাষায় বলা যায়, তাহলে প্রাকৃতিক ভূগোল বলতে বোঝাই সেই জিনিসটাই। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ তো সবাই? আচ্ছা, এবার শুনতে পাচ্ছ? ওকে, ক্লিয়ার তো? ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার শুনতে পাবে? মানে মাঝখানে কি বলতো, নেটওয়ার্কটা আমার চলে গিয়েছিল, বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? অসুবিধা নেই তো? ওকে, থ্যাংক ইউ। কি করবো বলো, টেকনিক্যাল ইস্যু তো, এগুলো তো আমাদের কোনোটাই হাতে নেই, বুঝতে পেরেছো? যাই হোক, যে বিষয়টা তোমাদেরকে বলছিলাম, তো প্রাকৃতিক ভূগোল। দেখো, প্রাকৃতিক ভূগোল বলতে আমি যে বিষয়টা বললাম, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে প্রাকৃতিক ভূগোল ব্যাপারটা কি। এবার আমি বলবো যেটা, যে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। প্রাকৃতিক ভূগোল বলতে কি বোঝায়, আশা করি আমি তোমাদেরকে এটা এটা প্রত্যেককে বোঝাতে পেরেছি। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি, দেখো প্রাকৃতিক ভূগোলের যদি আমরা প্রকৃতি নিয়ে আলোচনা করি,
তাহলে প্রথমেই আমি একটা কথা বলতে পারি যে প্রাকৃতিক ভূগোল মানে হচ্ছে কি, প্রাকৃতিক বিজ্ঞান, আমরা যেটাকে বলে থাকি ন্যাচারাল সায়েন্স। কি বললাম বুঝতে পেরেছো? ন্যাচারাল সায়েন্স, ঠিক। এবং এই প্রাকৃতিক ভূগোলের একটা বড় জায়গা হচ্ছে যে এই যে পৃথিবীর উৎপত্তি হলো, এবং এই যে পৃথিবীর যে উৎপত্তি হওয়ার পর থেকে পৃথিবীর যে যত বয়স বেড়েছে, পৃথিবীর প্রকৃতির কিন্তু বিবর্তন ঘটেছে। এবার তোমরা আমাকে বলবে যে স্যার প্রকৃতির বিবর্তন ব্যাপারটা যদি একটু খুলে বলেন, তাই তো প্রাকৃতিক বিবর্তন ব্যাপারটা কি? দেখো এই যে প্রকৃতির বিবর্তন, এই প্রাকৃতিক বিবর্তন এটা কিন্তু প্রাকৃতিক ভূগোলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে? প্রাকৃতিক যে বিবর্তনের কথা বলি, কেটে কেটে আসছে, সাউন্ড শুনতে পাচ্ছ না? হ্যালো 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 হ্যালো, বাকিরা একটু কাইন্ডলি বলো তো, বাকিরা একটু কাইন্ডলি বলবে, সবাই কি শুনতে পাচ্ছ না? সবাই কি শুনতে পাচ্ছ না? একটু একটু যদি বাকিরা কমেন্ট করে জানো। শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, শোনা আছে, ঠিক আছে। তাহলে যারা পাচ্ছ না তাদের ওটা তাদের টেকনিক্যাল ইস্যু হতে পারে, বাট আমার এখানে ক্লিয়ার। তো যে কথাটা বলছিলাম প্রাকৃতিক বিজ্ঞানে, যেটা বলছিলাম প্রাকৃতিক বিবর্তন, এই প্রাকৃতিক বিবর্তনের একটা তোমাদেরকে গল্প বলি, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। প্রাকৃতিক বিবর্তনের গল্পটা বলি। প্রাকৃতিক বিবর্তনের গল্প মানে, তোমরা কয়েকদিন আগে পুজোর আগে কলকাতায় দেখলে হঠাৎ করে মেঘ ভাঙা বৃষ্টি, কিংবা উত্তরবঙ্গের ভয়ঙ্কর বন্যা তোমরা দেখেছো, দেখেছো তো উত্তরবঙ্গের ভয়ঙ্কর বন্যা পুজোর পরপরই হলো, কিংবা উত্তরাখণ্ডে যে ভয়ঙ্কর বিধ্বংসী বান, এগুলো কি? এগুলোকে লোকে বলে কার্স অফ নেচার, মানে কি প্রকৃতির অভিশাপ। এবং বিশেষ করে আমাদের মতো ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে, সেখানে প্রকৃতির ওপর যে পরিমাণ অত্যাচার হয়, ঠিক আছে, হ্যাঁ, প্রকৃতির ওপর যে পরিমাণ অত্যাচার হয় তার তো একটা সাইড এফেক্ট থাকবে। তো এই যে মনুষ্য সৃষ্ট বিভিন্ন কার্যকলাপের ফলে প্রকৃতির উপর যে চাপ পড়ছে, তার ফলে কিন্তু প্রকৃতির বিবর্তন ঘটছে। এটা ভাববে না যে প্রকৃতির বিবর্তনটা স্যার 2024-25 সালে ঘটছে, তা নয়। দেখো প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে না, প্রত্যেকটা সাবজেক্টের ইন্টার কানেকশন আছে, আন্ত সম্পর্ক আমরা যেটাকে। তোমরা হরপ্পা সভ্যতার নাম সবাই পড়েছো, ঠিক আছে? তোমরা হরপ্পা সভ্যতার নাম সবাই পড়েছো, ইতিহাস বইতে পড়েছো হরপ্পা। হরপ্পা সভ্যতার পতন পড়তে গিয়ে, হরপ্পা সভ্যতা ছিল পুরোপুরি একটা একটা আরবানাইজ সিভিলাইজেশন। এবং হরপ্পা সভ্যতা কোন দুটো নদীর উপর গড়ে উঠেছিল? সিন্ধু এবং সরস্বতী। তার মানে সরস্বতী নদী হরপ্পার পর যখন বৈদিক সভ্যতা আসছে, তখনও কিন্তু আমরা ঋগ্বেদে সরস্বতী নদীর নাম দেখতে পাচ্ছি, কিন্তু আজকের দিনে যেটা কি দেখো, সেই সরস্বতী নদীটাই নেই, অর্থাৎ সেই নদীটা পুরোপুরি লুপ্ত হয়ে গেছে। প্রকৃতির বিবর্তন, দিস ইজ কল্ড প্রাকৃতিক বিবর্তন। কি বললাম বুঝতে পারছো? মানে সভ্যতার যত, মানব সভ্যতার যত বয়স বেড়েছে, মানুষ তার নিজের মতো করে এই পৃথিবীর ওপর সে তার আধিপত্যকে যত কড়াভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছে, প্রাকৃতিক বিবর্তনও ঠিক একইভাবে পরিবর্তন হচ্ছে। আমি আশা করি বোঝাতে পেরেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে আমরা প্রাকৃতিক ভূগোল পড়ছি, খুব ভালো করে মনে রাখবে প্রাকৃতিক ভূগোলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি তো বটেই, তার সঙ্গে প্রকৃতির যে বিবর্তন, দেখো আমি এখানে মার্ক করে দিচ্ছি পিপিটিটাই, প্রকৃতির যে বিবর্তন, সেই প্রকৃতির বিবর্তন সম্পর্কিত দিকের উপর কিন্তু আলোকপাত করে। ঠিক 3 নম্বর যেটা হচ্ছে মহাবিশ্ব এবং সৌরজগতের উৎপত্তি ও বিকাশ, এটা নিয়ে তো আমরা গতকালের ক্লাসে, মানে লাস্ট ভূগোলের ক্লাসে ইন ডিটেলস আলোচনা করেছিলাম। মহাবিশ্বের সৃষ্টি, বিগ ব্যাং থিওরি, কিংবা সৌরজগতের উৎপত্তি ও বিকাশ, ঠিক আছে, এই বিষয়টাও কিন্তু আমরা লাস্টের ক্লাসে আলোচনা করেছিলাম, তাই এখানে আমি আলোচনা করলাম না। তাহলে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বা প্রাকৃতিক ভূগোল বলতে আমরা বুঝলাম যেটুকু জিনিস, সেটা হচ্ছে আমাদের এই যে প্রকৃতি, যে প্রকৃতির মধ্যে বায়ুমণ্ডল থেকে শুরু করে পৃথিবীর যে ভূপ্রকৃতির যে বিভিন্ন আকারগুলো রয়েছে, সেটা মালভূমি হতে পারে, সেটা সমভূমি হতে পারে, সেটা পর্বত হতে পারে, কিংবা সেটা মহাসাগর হতে পারে, মহাসাগরের তলায় মারিয়ানা খাত হতে পারে, সমস্তগুলো কিন্তু এই সমস্ত বিষয়ের উপর যে অধ্যয়ন বা পড়াশোনা, সেটা বলে প্রাকৃতিক ভূগোল। আর প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি কি? প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে পুরোপুরি প্রাকৃতিক বিজ্ঞান যেটা রয়েছে, ঠিক, মানে প্রকৃতি সংক্রান্ত যে বিজ্ঞান, আর তার সঙ্গে যেটা রয়েছে পৃথিবীর উৎপত্তি এবং প্রাকৃতিক বিবর্তন উপর কিন্তু আলোকপাত করে এই প্রাকৃতিক ভূগোল। এবার যে বিষয়টার কথা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এই যে প্রাকৃতিক ভূগোল, এটা কিন্তু আমাদের পরিবেশের সঙ্গে বাস্তুতন্ত্রের যেটা সম্পর্ক, সেই বাস্তুতন্ত্রের সম্পর্কের উপরও কিন্তু আলোকপাত করে। এবং ভূগোলের মানে এই প্রাকৃতিক ভূগোলের
একটা খুব গুরুত্বপূর্ণ দিক, খুব খুব ইম্পর্টেন্ট একটা দিক কি জানো? প্রাকৃতিক ভূগোল সবসময় মনে করে যে এই সভ্যতা মানে মানব সভ্যতায় যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু উই নিড টু মানে উই আর্জেন্টলি নিড টু চেক দ্য ব্যালেন্স অফ দ্য ইকোলজিক্যাল সিস্টেম। আমাদেরকে যে বাস্তুতন্ত্রের যে সিস্টেমটা রয়েছে সেই বাস্তুতন্ত্রের সিস্টেম কিন্তু রক্ষা করতে, কি বললাম বুঝতে পেরেছো? এই বাস্তুতন্ত্রের সিস্টেমকে যদি আমরা রক্ষা করতে না পারি, যেটা ক্রমশ আস্তে 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 ক্ষয় হচ্ছে, মানে বাস্তুতন্ত্রের যে সিস্টেম সেই সিস্টেম কিন্তু আস্তে আস্তে ব্রেক করছে। যত বেশি করে বাস্তুতন্ত্রের সিস্টেম ব্রেক করবে তত বেশি করে তত বেশি করেই কিন্তু কি হবে, তত বেশি করে কিন্তু পরিবেশগত যে আমাদের স্থিতিশীলতা সেটা আস্তে আস্তে ভেঙে যাবে। আমি একটা এক্সাম্পল দিই। কয়েকদিন আগে বাংলা ইউটিউব চ্যানেলের একটা বিখ্যাত পডকাস্ট আছে, আমি চ্যানেলটার নাম বলছি তোমাদের কাছে। সেখানে একজন এই বলতে পারে একজন বিজ্ঞানী, তিনি সেই পডকাস্টে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তিনি কয়েকটা এই বাস্তুতন্ত্রের সিস্টেমটা কিভাবে ব্রেক করছে কথা বলতে গিয়ে উনি একটা অসাধারণ কথা বললেন যে আমাদের মধ্যে আজকাল ফ্যাশন হয়ে গেছে যে আমরা কোথাও গেলে পায়রাকে আমরা দানা খাওয়াই এবং সে দানাটা বিক্রিও পর্যন্ত হয়। তোমরা যদি কলকাতার সল্টলেক টরলেক দিকে যাও, সেক্টর 5 দিকে যাও, দেখবে সেক্টর 5 প্রচুর পায়রা বসে থাকে এবং লোকজন কিন্তু ওই দানা কিনে এবং দানা কিনে পায়রাদেরকে খাওয়ায়। দিল্লির দিকে যদি যাও, দিল্লিতে যে ওই আগ্রা বা লাল কেল্লার যে জায়গাটা রয়েছে সেখানে যদি যাও সেখানে দেখবে প্রচুর পায়রা ঘুরে বেড়াচ্ছে, লোকজন কিন্তু পায়রাকে খাওয়াচ্ছে। এবং তিনি বলছেন এই যে পায়রাকে দানা খাওয়াচ্ছে এর মধ্যে লোক ভাবছে আমি খুব পুণ্য করছি, ভাই আমি পায়রাকে দানা খাওয়াচ্ছি এবং দানাগুলো বাজারে কিনতে পারি। উনি বলছেন এর ফলে কিন্তু আমরা একটা ইকোসিস্টেমের বিরাট বড় ক্ষতি করছি। পায়রা আসলে কিন্তু দানা খাওয়ার প্রাণী নয়। যে দানাগুলো বাজারে 30 টাকা বা 40 টাকায় বিক্রি হচ্ছে, লোকজন ছবি তোলাচ্ছে আর পুণ্য লাভের জন্য, কি নাই পাখি খাওয়াচ্ছে আমার পুণ্য হচ্ছে। মানুষ পুণ্য লাভের জন্য পায়রাকে খাওয়াচ্ছে, কিন্তু এতে কিন্তু পায়রা আসলে যে প্রাণীগুলো খায় মানে ওর যে খাবার, ও যে মাটিতে অসংখ্য কীট পতঙ্গ পোকা মাকড় যেগুলো খায়, ও কিন্তু সেই খাবার থেকে আস্তে 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 দূরে সরে যাচ্ছে। এবং আমরা মানে সাধারণ উনি বলছেন যেটা যে আমরা সাধারণ মানুষ কি করছি, পায়রাকে দানা খাওয়াতে গিয়ে তাকে দানা নির্ভরতা বানিয়ে দিচ্ছি, তার যে পাচন সিস্টেমে পরিবর্তন ঘটেছে সে কিন্তু অনেক পোকামাকড় কীটনাশকগুলোকে খাচ্ছে। সমাজে আলটিমেট ক্ষতিটা কার হচ্ছে? ইকোসিস্টেমে। কি বললাম বুঝতে পেরেছো তো? সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রাকৃতিক ভূগোল যে বিষয়টার উপর ডিপেন্ড করে থাকে মানে যে বিষয়টার উপর আলোকপাত করে সেটা হচ্ছে কিন্তু বাস্তুতন্ত্র। তার সঙ্গে হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে শিলামণ্ডল, বিভিন্ন ভূগাঠনিক প্রক্রিয়া। ভূগাঠনিক প্রক্রিয়া শব্দটা শুনে তোমাদের একটু কঠিন মনে হতে পারে, স্যার ভূগাঠনিক প্রক্রিয়া মানে? এটা আসলে কিছুই না, এটা আসলে প্লেট। পৃথিবীটা, এই পৃথিবীর আমাদের যে মাটি, এই মাটিটা কিসের উপর রয়েছে জানো তো? অনেকটা দেখবে তোমরা কাঠের ব্রিজ দেখেছো, কাঠের ব্রিজ দেখেছো তোমরা, কাঠের ব্রিজ, ঠিক আছে, কাঠের ব্রিজ দেখেছো, দেখেছো আশা করি। তো কাঠের যে ব্রিজগুলো হয় সেই কাঠের ব্রিজগুলো দেখবে কাঠের পাটাতন্তি তৈরি। আমাদের পৃথিবীর যে পুরো ভূখণ্ডটা না, তলায় ঠিক ওই কাঠের ব্রিজের মতো কতগুলো প্লেটের উপর দাঁড়িয়ে রয়েছে। এই প্লেটগুলোকে বিভিন্ন মহাদেশে বিভিন্ন নামে কিন্তু অভিহিত করা হয়। বেসিক্যালি যখন ওই সুনামি বা ভয়ঙ্কর ভূমিকম্প আসে তখন কিন্তু কি হয় জানো তো, ওই প্লেটগুলোর মধ্যে একটা মুভমেন্ট হয়, ঠিক। তো এই কারণের জন্য এই যে আমি লাইনটা দিয়েছি পৃথিবীর অভ্যন্তর শিলামণ্ডল বিভিন্ন ভূগাঠনিক প্রক্রিয়া, অর্থাৎ যখনই, এবার তুমি বলে স্যার এই প্লেটগুলো চেঞ্জেস কেন হয়, প্লেটগুলো স্যার মুভ কেন হয়? প্লেটগুলো মুভ করলে কিন্তু ভূমিকম্প হয়, অথবা প্লেটগুলো যখন, যে প্লেটগুলো সমুদ্রের তলা দিয়ে গেছে সেই প্লেটগুলোতে যখন ভয়ঙ্কর রকমের মুভমেন্ট হয় তখনই কিন্তু সুনামির মতো ভয়ঙ্কর বিধ্বংসী সমুদ্র মানে ওই মানে কি বলবো সুনামি তৈরি হয়। এই যে ভূ গাঠনিক প্রক্রিয়া বা ভূ আলোড়ন, এই বিষয়গুলোর উপর কিন্তু আলোকপাত করে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল না পড়লে তুমি বুঝবে না যে কেন আমাদের ওই প্লেটগুলো মুভমেন্ট করে। কি বললাম বুঝতে পেরেছো তো? তাছাড়া পাশাপাশি ধরো অনেক আগ্নেয়গিরি যেগুলো সুপ্ত অবস্থায়, সেগুলো হঠাৎ করে জেগে ওঠা, এবং আগ্নেয়গিরি জেগে ওঠার ফলে অগ্নুৎপাত যখন হয়, তো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে একটা দীর্ঘ বিস্তীর্ণ অঞ্চলের পুরো যে ভূগাঠনিক প্রক্রিয়া থাকে, সেই অঞ্চলের যে ডেমোগ্রাফিক্যাল যে সিনারিওটা থাকে সেটা পুরোপুরি কিন্তু বদলে যায়। তো এই বিষয়গুলোর উপর আলোকপাত করে কিন্তু প্রাকৃতিক। তার পাশাপাশি জলবায়ুর কথা তো বলতেই হয়, ঠিক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে সবচেয়ে বড় যেটা ক্রাইসিস হচ্ছে সেটা জলবায়ুর কিন্তু ক্রমশ পরিবর্তন হচ্ছে, ক্লাইমেটিক চেঞ্জ। এই ক্লাইমেটিক চেঞ্জ, এই ক্লাইমেটিক চেঞ্জ হচ্ছে কিন্তু এই প্রাকৃতিক ভূগোলের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তার সঙ্গে সঙ্গে পৃথিবীতে বিভিন্ন যে মহাসাগর, স্রোত, জোয়ার ভাটা কখন আসে, এগুলো সবই কিন্তু প্রাকৃতিক ভূগোলের কার্যত বলতে পারো একটা সিলেবাসের মধ্যে কিন্তু রয়েছে। অতএব একটা জিনিস তোমরা বুঝতে পারলে প্রাকৃতিক ভূগোল এমন একটা সাবজেক্ট, এটা ভূগোলের একটা একটা তোমরা এটাকে একটা ভূগোলের একটা ডিসিপ্লিন বলতে পারো। তো প্রাকৃতিক ভূগোল ইজ আ টাইপ অফ সাবজেক্ট যেটা কিন্তু কনজিকিউটিভলি পুরো পৃথিবীর যে ভূ প্রাকৃতিক যে বৈচিত্র্য রয়েছে সেটার উপরে কিন্তু আলোকপাত করে।
চলে আসুন নেক্সট। এবার প্রাকৃতিক ভূগোলের আমরা এবার একটু দেখে নেবো পরিধিটা। দেখো প্রাকৃতিক ভূগোলে যদি পরিধি আমরা বলি, তাহলে পরিধিকে আমরা বেসিক্যালি 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে অশ্মমণ্ডল, একটা বায়ুমণ্ডল, একটা বায়ুমণ্ডল, একটা জীবমণ্ডল। এবং তোমরা বলে স্যার অশ্মমণ্ডল মানে কোনটা স্যার, বায়ুমণ্ডল মানে কোনটা? ভূগোলে কে কে লোক আছো এখানে? ঠিক আছে, ভূগোলে কে কে লোক আছো বলো, ভূগোলের কে কে লোক আছো দেখি, তারা একটু বলো অশ্মমণ্ডল মানে কি বোঝায়। আচ্ছা দীপ ঘোষ আছে, দীপ ভাই তুমি বলো তো। ঠিক আছে, হ্যাঁ বৃষ্টির পরিমাণ, সুদীপা বলেছে এখন বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে কেন, অবশ্যই সুদীপা আমি তোমার প্রশ্নের উত্তর দেবো। অয়নও আছো, অয়ন আর দীপ আমি দুজনকে জিজ্ঞাসা করছি, অয়ন আর দীপ অশ্মমণ্ডল বলতে কি বোঝে। আচ্ছা জাহিদ, জাহিদও আছে, জাহিদ বলো, তিনজনকে আমি জানতে চেয়েছি। হ্যাঁ, অশ্মমণ্ডল মানে হচ্ছে শুভ্রজ্যোতি বলে দিয়েছে, যেটা আমরা বলে থাকি শিলামণ্ডল। কি বললাম বুঝতে পেরেছো? মাই ডিয়ার স্টুডেন্টস, অশ্মমণ্ডল মানে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে কিন্তু শিলামণ্ডল। এই যে অশ্মমণ্ডল আছে না, এটার অর্থ হচ্ছে শিলামণ্ডল, বুঝতে পেরেছো? শিলা বা পাথর যেটাকে বলা যায়। আরেকটা রয়েছে তোমার বাড়িমণ্ডল। এবার তোমরা বলো আমাকে যে বাড়িমণ্ডল বলতে কি বোঝা যায়। ইয়াস, বাড়ি মানে কি গো? বাড়ি মানে হচ্ছে জল। তাহলে অশ্মমণ্ডল মানে হচ্ছে পৃথিবীর, শোনো একটু যারা ভূগোলের নাও তারা একটু শুনে নাও, তাহলে বিষয়টা বুঝতে পারবে। ঠিক আছে, যে সেটা হচ্ছে বাড়িমণ্ডল মানে হচ্ছে জলমণ্ডল, আর অশ্মমণ্ডল হচ্ছে শিলামণ্ডল। এবার তোমরা বলতে পারো যে আচ্ছা সঙ্গীতা, তোমার কমেন্ট আমি দেখতে পাই, তোমার লেখা আমি দেখতে পাচ্ছি, বলো সঙ্গীতা যদি তোমার প্রশ্ন বলতে পারো। তো যে কথাটা বলছিলাম, অশ্মমণ্ডল মানে পৃথিবীর যে উপরিভাগ যেটা রয়েছে সেটা যে শিলা জাতীয় পদার্থ দিয়ে তৈরি, সেটাকে অশ্মমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডল মানে জলমণ্ডল, বায়ুমণ্ডল মানে তোমরা সবাই জানো। ঠিক আছে, বায়ুমণ্ডল। আর লাস্ট যেটা হচ্ছে জীবমণ্ডল। তাহলে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, আসতে পারে না, এটা সিটের পরীক্ষায় এই প্রশ্নটা দিয়েছিল যে প্রাকৃতিক ভূগোলকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। মনে রাখবে প্রাকৃতিক ভূগোলকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শিলামণ্ডল, বা এটাকে আমরা অশ্মমণ্ডলও বলতে পারি। নাম্বার 2 বলেছি যেটা, সেটা হচ্ছে তোমার বাড়িমণ্ডল, মানে আমরা যেটাকে জলমণ্ডল বলতে পারি। নাম্বার 3 বলেছি যেটা, সেটা বায়ুমণ্ডল। ঠিক আছে, এবং নাম্বার 4 যেটা বলেছি সেটা হচ্ছে জীবমণ্ডল। এই 4টে মণ্ডলে আমরা প্রাকৃতিক ভূগোলকে কিন্তু ভাগ করতে পারি। এবার এবার এখানে দেখো, এখানে তার ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে, আমি একটু বলে দিই তাহলে তোমাদের বিষয়টা একটু বুঝতে সুবিধা হবে। এখানে যা দেওয়া আছে আমি একদম সহজভাবে বলার চেষ্টা করব। অশ্বমণ্ডলটা বললাম ভূপৃষ্ঠের ওপরের কঠিন বহিরাবরণ অশ্বমণ্ডল, অশ্বমণ্ডলের উপরে পাতলা বঙ্গে ভূত্বক বলে। ঠিক আছে, নাম্বার 2 যেটা বায়ুমণ্ডল। দেখো বায়ুমণ্ডল, সত্যি কথা বলতে কি, এই বায়ুমণ্ডল আছে বলে পৃথিবীতে এই এতখানি জীব বৈচিত্র্য রয়েছে। ঠিক আছে, এই জীব বৈচিত্র্য পৃথিবীতে, আমাদের পৃথিবীতে যে জীব বৈচিত্র্য, এই জীব বৈচিত্র্যের পিছু থাকার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে কিন্তু বায়ুমণ্ডল। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীতে কিন্তু এই জীব বৈচিত্র্য থাকতো না। কারণ বায়ুমণ্ডলই হচ্ছে আমাদের পৃথিবীতে কিন্তু প্রাণের যে বিকাশ ঘটেছে তার মূল চাবিকাঠি। কি বললাম বুঝতে পেরেছো? কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা হচ্ছে, পৃথিবী জুড়ে, সারা পৃথিবী জুড়ে, বিশেষ করে আমাদের উন্নত দেশগুলোর কথা যদি বাদই দিলাম, উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে, এই ভারত, এই পাকিস্তান, এই বাংলাদেশ, এই আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশগুলোতে এই যে তোমার কি হচ্ছে, প্রচুর পরিমাণে গ্রিন হাউস যে গ্যাসগুলো, যেটা বায়ুমণ্ডলের স্তরকে কিন্তু ক্রমশ ভেঙে ফেলছে। এই গ্রিন হাউস গ্যাসের এফেক্টের ফলে, এই যে একজন বললেন না স্যার কেন হঠাৎ হঠাৎ এখন বৃষ্টি হচ্ছে, কেন এত বৃষ্টি হচ্ছে, এটার কারণ হচ্ছে এই যে বললাম তোমাকে, অতিরিক্ত পরিমাণ যে বায়ু দূষণ। শুধু গ্রিন হাউস গ্যাস গাছপালা কেটে ফেলার ফলে হচ্ছে তাই না, আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে, উন্নয়নশীল মানে হচ্ছে সেই দেশ যারা উন্নত দেশ হওয়ার দিকে এগোচ্ছে বাট এখন অব্দি উন্নত হতে পারেনি, উন্নত দেশ হওয়ার একটা যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে রয়েছে। তো বেসিক্যালি যে বায়ুমণ্ডল, মাই ডিয়ার স্টুডেন্টস, এই বায়ুমণ্ডল উপর চাপ বাড়ছে, কারণ কি আমাদের প্রচন্ড পরিমাণে অপরিশোধিত বা পরিশোধিত যে ওই খনিজ তেলের যে ব্যবহারটা বাড়ছে। রাস্তায় যত বেশি গাড়ি, এবং যে গাড়িগুলো রাস্তায় চলে, তোমরা রাস্তায় বেরোলেই দেখতে পাবে কালো ধোঁয়া বেরোয়, তোমরা দেখে থাকো। অর্থাৎ কালো ধোঁয়া যে গাড়িগুলো থেকে বেরোচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে ওই কালো ধোঁয়াটা, তুমি সারাদিনে যদি 100টা সিগারেট খাও, এটা আমার কথা নয় কিন্তু, আমার কথা নয়, এটা পরিবেশ বিজ্ঞানীদের কথা, যে তুমি সারাদিনে যদি 100টা সিগারেট খেয়ে তোমার ফুসফুস যতখানি ক্ষতিগ্রস্ত হবে, তুমি একবার ওই গাড়ির কালো ধোঁয়াটা যখন তোমার নাকে ঢুকছে, তোমার ফুসফুস ততোধিক পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই কালো ধোঁয়াটাই হচ্ছে কিন্তু গ্রিন হাউস, কারণ ওই যে কালো ধোঁয়াটা তৈরি হচ্ছে, সেই যানবাহনগুলো বা সেই গাড়িগুলো আসলে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ। তার ফলে বায়ুমণ্ডলের যে নিজস্ব একটা ভারসাম্য রয়েছে, সেই ভারসাম্যটা আস্তে আস্তে কিন্তু ভেঙে যাচ্ছে। আর এর ফলে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটছে, অসময়ে বৃষ্টি বা অসময়ে বজ্রপাত, বন্যার মতো ঘটনা। দিস ইজ দ্য রিয়েলিটি।
তো যাই হোক না কেন, এই যে বায়ুমণ্ডল, যেটা প্রাকৃতিক ভূগোলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যদি তোমরা কখনো প্রাকৃতিক ভূগোল নিয়ে পড়াশোনা করো, বায়ুমণ্ডল এমন একটা সাবজেক্ট, বায়ুমণ্ডল নিয়ে পড়তে তোমার অনেকটা সময় লাগবে। আমি জাস্ট তোমাদেরকে বোঝার মতো করে জিনিসটা বুঝিয়ে দিলাম। এই বায়ুমণ্ডলই কিন্তু আমাদের প্রাণবায়ু, আমাদের যে প্রাণবায়ু, আমরা যে যতই যাই করি না কেন, যতই আমরা বহুতল বানাই না কেন, 10 তলা 20 তলা 40 তলা বানাই না কেন, শুনে রাখো, যেদিন এই বায়ুমণ্ডল স্টপ হয়ে যাবে, যেদিন বায়ুমণ্ডল ভেঙে যাবে, সেদিন পৃথিবীতে আর কোনো প্রাণ। এবার আসো যেটা 3 নম্বরে, বায়ুমণ্ডল মানে যেটা জলমণ্ডল। আমি আগের দিন তোমাদের ক্লাসে বলেছিলাম, তোমরা এটা সবাই জানো, যে আসলে পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, তাই তো মাই ডিয়ার স্টুডেন্টস? তার মধ্যে যদি আমরা ক্যাটেগরাইজ করি, তাহলে বলা যেতে পারে 97% জল হচ্ছে লবণাক্ত, যে লবণাক্ত জলটা সাগরে বা মহাসাগরে সঞ্চিত, আর বাকি 3% হচ্ছে সুমিষ্ট জল, যে জলটা পৃথিবীর গোটা পৃথিবী জুড়ে রয়েছে, যে জলটা আমরা গ্রহণ করে থাকি, এবং সেই জলটা পাহাড় বা মেরু অঞ্চলে বরফ আকারে সঞ্চিত রয়েছে। এই জলমণ্ডল যেটা রয়েছে, এই গ্রিন হাউস গ্যাসের সঙ্গে, এ কি অদ্ভুত প্রশ্ন! ফাহিম আমাকে একটা প্রশ্ন করেছে, ফাহিমের প্রশ্নটা না দিয়ে আমি পারবো না। ফাহিম বলেছে, স্যার বিড়ির ধোঁয়া বেশি ক্ষতি না সিগারেটের ধোঁয়াতে বেশি ক্ষতি? যদি তোমাদের কারোর এক্সপিরিয়েন্স থাকে একটু উত্তর দিয়ে দেবে, আমি ফাহিমকে উত্তরটা দিয়ে দেবো। যদি তোমাদের কেউ থাকে তোমরা লিখে, হোয়াট এভার। এলিজা বলেছে অশ্মমণ্ডলটা বুঝিয়ে দিন আরেকবার। অশ্মমণ্ডল মানে হচ্ছে ঠিক আছে, ইলিজা অশ্মমণ্ডল মানে কিছুই না, ঠিক আছে? অশ্মমণ্ডল মানে হচ্ছে, কমেন্ট আসতে শুরু করে দিয়েছে, ঠিক আছে ফাহিম, আমি তোমার অবশ্যই এখান থেকে যে কমেন্টটা খুব ভালো মনে হবে, আমি সেই কমেন্টটা তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? এবং যে বলেছে তার তার নাম দিয়ে দেবো, ঠিক আছে? তার মধ্যে অ্যাকচুয়ালি লিখেছে বিডি ইজ ইমোশন, অলোক রয়। তো যে কথাটা বলছিলাম, ইলিজা, বি সিরিয়াস এবার, একটু জোকস হলো আমাদের ক্লাসে। ইলিজা বলেছে অশ্মমণ্ডলটা কি? ইলিজা অশ্মমণ্ডল মানে কিছুই না। ভূপৃষ্ঠ কোনটা ইলিজা? ভূপৃষ্ঠ কোনটা? ভূপৃষ্ঠ কোনটা ইলিজা? ভূপৃষ্ঠ মানে হচ্ছে ইলিজা আমরা যেখানে বসবাস, ঠিক আছে? ঠিক আছে, আর তোমাদের বলতে হয় না কোনটা ক্ষতি কম ক্ষতি বেশি, আমি ফাইনকে বলে দেবো, ঠিক আছে? ইলিজা যেটা হচ্ছে ভূপৃষ্ঠ বলতে কি বোঝায়? যেখানে আমরা বসবাস করি। অথর্ব বেদ যেটা, ঠিক আছে, অথর্ব বেদ, সে অথর্ব বেদে বলা হচ্ছে ভূমি হচ্ছে মাতা, ভূপৃষ্ঠ, এবং বলা হচ্ছে তুমি, ভূমি তোমাকে থাকার জায়গা দিয়েছে। দুগ্ধবতী গাভী যেমন তার বাচ্চাদেরকে থাকার জায়গা দেয়, সে তার মতো করে তার বাচ্চাদেরকে লালন পালন করে, ঠিক একইভাবে, ঠিক একইভাবে মাই ডিয়ার স্টুডেন্টস, বলা হচ্ছে ইলিজা, কিভাবে বলা হচ্ছে যে এই ভূপৃষ্ঠের উপরে আমরা বসবাস করি, অথচ কি অদ্ভুত ব্যাপার ভাবো, যে ভূপৃষ্ঠ আমাদেরকে থাকার জায়গা দিয়েছে, সেই ভূপৃষ্ঠের উপর আমরা কত উৎপাত করি। তারপরে ইলিজা অশ্মমণ্ডল মানে হচ্ছে কিছুই না। অশ্মমণ্ডল মানে যে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের উপর বিভিন্ন যে শিলাগুলো রয়েছে, বিভিন্ন যে শিলাগুলো রয়েছে, ভূপৃষ্ঠের যে তোমার বিভিন্ন শিলা, বা বিভিন্ন যে তোমার কি বলবো, যে মৃত্তিকার রূপ ও প্রকার, সেটাই হচ্ছে কিন্তু আসলে অশ্মমণ্ডল। এবার যখন ওই প্রকৃতিকে আমরা বুঝতে যাই, তখন সেখানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের আমরা কি দেখতে পাই? শিলার প্রকারভেদ দেখতে পাই। সো অন দ্য বেসিস অফ দ্য ভ্যারাইটিস আমরা কিন্তু অশ্মমণ্ডলকে জাজ করে থাকি। তাই দেখবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত, পৃথিবীর বিভিন্ন প্রান্ত ফসলের যে উৎপাদন হয়, সেটা কিন্তু ভ্যারি করে তার ওই জমির ওপর, বা বলতে পারো সেই 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 অঞ্চলের মাটির উপর। এটাই হচ্ছে কিন্তু অশ্মমণ্ডল। এবং এই অশ্মমণ্ডল আসলে ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই তিনটে নিয়ে গঠিত, ঠিক আছে? আশা করি ইলিজা আমি তোমাকে প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ইলিজা, যদি তোমার
আর কোনো কম থাকে তোমার অবশ্যই ফিডব্যাক জানাবে, বুঝতে পেরেছো কি না, না পারলে আরেকবার বলবে, আর যদি পেরে থাকো তাও বলবে। হ্যাঁ ভাই ইবাদুল্লাহ, আমি ভালো আছি। এবার আসো জীবমণ্ডল। জীবমণ্ডল নিয়ে কি বলবো? জীবমণ্ডল মানে তো জীব বৈচিত্র্য, বায়োকেমিক্যাল সাইকেল, তাই তো নাকি? যেটা জীবমণ্ডল, এই জীবমণ্ডলের যে বৈচিত্র্য, পৃথিবীর যে জীবমণ্ডলের বৈচিত্র্য অদ্ভুত, অসাধারণ। আর এই জীবমণ্ডলের বৈচিত্র্য যদি তোমরা দেখতে যাও, তাহলে অবশ্যই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলটা তোমরা দেখতে পারো। সেটা সমুদ্রের তলায় হতে পারে, সমুদ্র জলের বাইরে হতে পারে। এই জীবমণ্ডলে যে বৈচিত্র্য রয়েছে, এই জীবমণ্ডলের বৈচিত্র্য তৈরি করেছিল বায়ো জিও কেমিক্যাল সাইকেল, আমরা যেটাকে বাংলায় বলে থাকি ভূ রাসায়নিক চক্র। কি বললাম বুঝতে পারছো? জীবমণ্ডল মানে শুধু মানুষ নয়, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জীবটা রয়েছে পৃথিবীতে, সেও কিন্তু এই জীবমণ্ডলের যে বৈচিত্র্য, সেখানে তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাই এই জীবমণ্ডলের বৈচিত্র্য বাঁচিয়ে রাখাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কাজ। তাই জন্য তোমরা শুনলে অবাক হবে, আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরে, মাই ডিয়ার স্টুডেন্টস, আটলান্টিক মহাসাগরে তোমরা জানো আমেরিকা সহ পৃথিবীর উন্নত দেশগুলো সেনাবাহিনী রেখেছে। আচ্ছা, চন্দ্রিমা আমার নাম জিজ্ঞাসা করেছে, চন্দ্রিমা আমার নাম হচ্ছে রাহুল চক্রবর্তী। রাহুল চক্রবর্তী কি রেখেছে জানো? আটলান্টিক মহাসাগরে আমেরিকা সহ উন্নত দেশগুলো তারা নৌবাহিনী রেখেছে। কেন জানো? যাতে তিমি শিকার বন্ধ করে। তিমি শিকার, তুমি যদি সমুদ্র দিয়ে কখনো যাত্রা করো, মানে মহাসাগর দিয়ে যাত্রা করো, তুমি যদি ভাবো যে আমি কোকের ক্যানটা খেয়ে দিলাম, একটা কোকা কোলা তুমি খেলে, এবার তুমি ভাবলে সমুদ্রে ফেলে দিই কেউ তো দেখতে পাবে না। ভুল। সমুদ্রে একটা কোকা কোলার ক্যান তুমি ফেলতে পারবে না। তুমি ফেলেছ, ওখান থেকে মানে ওইখানে পুরো পেট্রোলিং করছে মহাসাগরের উপর। কারণ ভূবিজ্ঞানীরা বলছেন যে আমাদের পৃথিবী একটা ভয়ঙ্কর সংকটের কাছে দাঁড়িয়ে গেছে। আমাদের পৃথিবীর দেওয়ালে পিঠ থেকে গেছে। আন্টার্কটিকার বরফ আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। ওই যে বললাম, আমরা যত বেশি অ্যাডভান্স হচ্ছি, আমরা তত বেশি করে কিন্তু এই জীবমণ্ডলের যে বৈচিত্র্য, সেই জীবমণ্ডলের বৈচিত্র্যকে ভেঙে ফেলছি। আজকাল আমাদের সবার হাতে কি আছে বলো তো? এই যে আছে তো সবার হাতে স্মার্টফোন। এই স্মার্টফোনের সংখ্যা যত বাড়ছে, যত আমাদের নেটওয়ার্কের স্পিড চাই, আমরা 4G 5G বা 6G চলে আসবে, যত আমাদের নেটওয়ার্কের স্পিড বাড়ছে, তত আমাদের পারিপার্শ্বিক জায়গা থেকে চড়ুই পাখিগুলো হারিয়ে যাচ্ছে। ঠিক বললাম কথাটা আমি? এখন দেখতে পাও নাকি? সে সংখ্যায় চড়ুই পাখি দেখতে পাও আকাশে? পাওয়া যায় দেখতে? উত্তর হচ্ছে না। ইভেন বাচ্চাদের জন্য বলা হচ্ছে যে ইদানিং আমি গত 2-3 দিন আগেই ওয়াশিংটন পোস্টের একটা জার্নাল পড়ছিলাম। সেই ওয়াশিংটন পোস্টের জার্নালে একেবারে পরিষ্কার দিয়েছে যে এখন দেখা যাচ্ছে সারা পৃথিবী জুড়ে 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের মধ্যে ক্যান্সারের প্রবণতা মারাত্মক। এবং তার একটা বড় কারণ কি দিয়েছে জানো? বলছে বাবা মারা ওই যে মোবাইল ইউজ করছে বাচ্চার মাথার সামনে বসে। ওরা বলছে মোবাইল থেকে যে হাই রেডিয়েশনটা বেরোয়, সেটা নাকি ক্যান্সারের একটা উপকরণ তৈরিতে সাহায্য করে। কি উপকরণটার নাম ঠিক মনে নেই মুহূর্তে। তার মানে বুঝতে পারছো তো, আমরা যত বেশি আধুনিক হচ্ছি, আমরা নিজেদের মতো করেই কিন্তু আস্তে 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 আমাদের যে প্রাকৃতিক বৈচিত্র্য, হ্যাঁ কাকও দেখা যায়, ঠিক বলেছো, কাকও এখন দেখা যায় না। তো আমরা আমাদের মতো করে আস্তে আস্তে কিন্তু এই জীবমণ্ডলের যে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, আমরা সেটাকে ব্রেকডাউন করি। এবং এর ক্ষতি কি হতে পারে সেটা আমাদের আরো কল্পনার বাইরে, এবং তার প্রমাণও আমরা পাচ্ছি। প্রকৃতিও তো আমাদের উপর আস্তে বিরূপ হচ্ছে নাকি? প্রকৃতি যখন একেবারে বিরূপ হচ্ছে, ইয়েস, চন্দ্রিমাল লিখেছে যে ওর ছেলের প্রবলেম হয়েছিল ফোন থেকে। আমি তোমাদের অনুরোধ করবো, যাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে, চেষ্টা করবে কোনো মতেই যেন তাকে মোবাইল, স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রাখা। কি বললাম বুঝতে পারছো? না একদম না, মোবাইল ল্যাপটপ তাও চলতে পারে, বাট মোবাইল নইব। সো দিস ইজ দ্য রিয়েলিটি। তো অতএব ভূপ্রাকৃতিক বৈচিত্র্য বা জীবমণ্ডলী 4টে পার্ট তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে, এখান থেকে ইন ডিটেলসের জীবনেও তোমাদের আপার প্রাইমারি প্রশ্ন আসবে। কতটুকু পড়তে আমি সেটাও বলে দিচ্ছি। কিন্তু এই জিনিসগুলো যেহেতু তোমাদের কাছে অজানা, যদি এগুলো আমি একটু তোমাদের সঙ্গে ব্যাখ্যা না করি না, তোমরা নিজেরা একটু তোমাদের নিজেরও মনে হবে যে বিষয়গুলো স্যার বলে দেবো, সুবিধে হতো। সেই কারণের জন্য
আমি সেই কারণের জন্য এই বিষয়গুলোকে তোমাদেরকে একটু গল্পের মতো করে বলে দিচ্ছি। বাট এই যে এই যে প্রাকৃতিক ভূগোলের পরিধি, এই যে প্রাকৃতিক ভূগোলকে আমরা 4টে ভাগে ভাগ করে থাকি, এই 4টে ভাগ তোমরা একটু পারলে মনে রাখবে, দ্যাট ইজ এনাফ। আমরা নেক্সট চলে যাবো বায়ুমণ্ডল নিয়ন। ভূগোলের লোকজন তো আছো। বায়ুমণ্ডল মানে যে লেয়ার্স অফ আর্থ অ্যাটমসফিয়ার, লেয়ার্স অফ আর্থ অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমরা বলতে পারি পৃথিবীর যে স্তরটা রয়েছে, সর্বনিম্ন স্তরের নাম কি? আমরা সবাই জানি ট্রোপোস্ফিয়ার। আর এই যে আমরা এখন কথা বলছি, এই যে আমরা এখন কথা বলছি, এই যে আমরা এখন ট্রোপোস্ফিয়ার পড়াচ্ছি, বায়ুমণ্ডল পড়াচ্ছি TWS একাডেমির এই লাইভ প্ল্যাটফর্মে, এটা হচ্ছে আমরা ট্রোপোস্ফিয়ারে বসে কিন্তু কথা বলছি। কি বললাম বুঝতে পেরেছো? ট্রোপোস্ফিয়ার যদি না থাকতো, গাছ থাকতো না, কারণ গাছ সালোক সংশ্লেষ তৈরি করে এই ট্রোপোস্ফিয়ার। কি বললাম বুঝতে পেরেছো? ট্রোপোস্ফিয়ার যদি না থাকতো তাহলে মেঘ থাকতো না, বৃষ্টি হতো না। আর প্লেন যেগুলো রয়েছে, বিমান যেগুলো রয়েছে, যে দেখেছো আকাশে প্লেনগুলো উড়ে যায় কোথায় যায়? ট্রোপোস্ফিয়ার উপর দিয়ে যায়। এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, যেটা পৃথিবীর সর্বনিম্ন স্তর। ক্লিয়ার? এখানে কিন্তু মানুষ, এখানে কিন্তু আমরা কি করছি? এখানে কিন্তু আমরা আমরা আমাদের মধ্যে, আমরা নিজেদের মধ্যে কিন্তু মারামারি করছি, তাই তো? এই ট্রোপোস্ফিয়ারে কিন্তু WBB SIR সরি কি পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বের হয়, ঠিক আছে? হ্যাঁ, তাই তো? পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বের হয়, এবং এই ট্রোপোস্ফিয়ারে পশ্চিমবঙ্গ নামক একটা জায়গা আছে যেখানে নাকি -2.72 কাট অফ হয়। জাস্ট ভাবো দেখিনি, আমি তো দেখে কালকে সত্যি বলছি চমকে গেছি। -2.72, মানে সাদা খাতা জমা দিয়ে সে পাস তো করবেই, তাহলে কি এবার খাতায় 2-4টে খিস্তি বা গালাগালি লিখে দিয়ে আসা উচিত? তাহলে হয়তো মাইনাস দেবে। সাদা খাতা জমা দিলেও পাস করে এই ট্রোপোস্ফিয়ারই পশ্চিমবঙ্গ। কি বললাম বুঝতে পেরেছো? বেশ, তাহলে ট্রোপোস্ফিয়ার বুঝতে পেরেছো? এবার আসো ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরে, মানে 10 কিলোমিটার পর্যন্ত যে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরে রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার। এই ট্রাপোস্ফিয়ারই এই স্ট্র্যাটোস্ফিয়ারই রয়েছে একটা স্তর, গতকালের ক্লাস তোমাদের বলেছিলাম, সেই স্তরটার নাম হচ্ছে ওজোন স্তর। আল্ট্রা ভায়োলেট রে, যেটা অতি বেগুনি রশ্মিকে যে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর কি করছে? প্রোটেক্ট করছে। যদি অতি বেগুনি রশ্মিকে আমরা প্রোটেক্ট করতে না পারতাম ওজোন স্তর দিয়ে, ওজোন স্তর, তাহলে কি হতো? আমাদের সবার গোটা পৃথিবী জুড়ে খালি স্কিন ক্যান্সার বেড়ে। তাও তাও এখন দেখবে স্কিন ক্যান্সারের প্রবণতা বেড়ে যাচ্ছে, বিশেষ করে উন্নত দেশগুলোতে। এই অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার ছিল মাইকেল ক্লার্ক, উন্নত দেশগুলোতে হচ্ছে, কারণ ওরা বেশি করে সান ট্যানিং এ যায়, ওদের গায়ের রং সাদা, ওরা কি করে মানে রোদে ওরা ট্যান করে চামড়াগুলো। তো ওই জন্য বলে যে সকালবেলার যে রোদটা বাদ দিয়ে দুপুরবেলার যে রোদটা হয়, সেই রোদটা সরাসরি গায়ে লাগে, ওখানে কিন্তু প্রচুর পরিমাণ আল্ট্রা ভায়োলেট রে ঢুকছে, এবং এই আল্ট্রা ভায়োলেট রে ঢোকার পিছনে এবং এই স্কিন ক্যান্সার হওয়ার পিছনেও কিন্তু এখানে প্রকৃতির কোনো ভূমিকা নেই, এখানে ভূমিকা আছে মানুষ। কারণ মানুষ ইচ্ছাকৃতভাবে কি করছে? ওজোন স্তরটা ভাঙছে। কি বললাম বুঝতে পেরেছো তো? এবার আসো 3 নাম্বার যে স্তরটা, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এটা হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার। তার মানে ট্রোপোস্ফিয়ার হচ্ছে 10 কিলোমিটার, তার ঠিক উপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার 40 থেকে 50 কিলোমিটার, আর 50 থেকে 85 এই যে স্তরটা রয়েছে, এটাকে আমরা বলে থাকি মেসোস্ফিয়ার। দেখো এই মেসোস্ফিয়ারটা যদি বলো, এই মেসোস্ফিয়ারে যখন যাওয়া যাবে, সেখানে কিন্তু তাপমাত্রা একেবারেই নেই, সেখানে একদম প্রচন্ড ঠান্ডা, এবং -85 থেকে -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার থাকে। এবার একটা গল্প বলি, রাতের আকাশে কখনো চোখ রেখেছো? কলকাতা বা শহরাঞ্চলে যারা বেসিক্যালি থাকো, তারা তো রাতের আকাশ দেখতেই পাও, তাই না? বহুতলে, মানে শঙ্খ ঘোষের একটা বিখ্যাত কবিতা আছে না, চোখ ঢেকেছে চোখ ঢেকে যায় বিজ্ঞাপনে। বহুতল, তাই না? যতদূর অব্দি চোখ যায় খালি খালি বহুতল দেখা, আকাশ তো দেখা যায় না। যদি কখনো মাঝরাত, মানে যদি কখনো পুরো আকাশটা খোলা আকাশ দেখতে পাও, চোখ রাখবে, দেখবে যে সে আকাশে মাঝে মাঝে দেখবে একটা আলোক পিণ্ড হঠাৎ করে যেন সে আলোক পিণ্ডটা নেমে আসছে, তো মনে হবে এই রে, এই আলোক পিণ্ড তো শেষ পর্যন্ত পৃথিবীরই পড়বে। দেখবে আলোক পিণ্ডটা খুব উজ্জ্বল আলোক পিণ্ড, সেটা যখন নেমে এসে হঠাৎ করে সে উবে গেল, গায়েব হয়ে গেল। এটা কি মাই ডিয়ার স্টুডেন্টস? এটা কি? এটা হচ্ছে উল্কা। আমি বলেছিলাম না, 1000 বছর ধরে যে নক্ষত্রগুলো বুড়ো হয়ে যায়, নক্ষত্রগুলো যখন ক্ষয় হয়ে যায় মাই ডিয়ার স্টুডেন্টস, সেই ক্ষয়ে যাওয়া নক্ষত্রের অংশটা উল্কা পিণ্ডটা যখন নেমে আসে পৃথিবীর দিকে, কি অদ্ভুত সৃষ্টি প্রকৃতি, কি অদ্ভুত সৃষ্টি প্রকৃতির মাই ডিয়ার স্টুডেন্টস। সেটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে মানে পৃথিবীর, মানে কি অদ্ভুত সৃষ্টি প্রকৃতির, যে এই যে আমি তোমাদেরকে বললাম আমাদের মেসোস্ফিয়ার ঠান্ডা স্তর, সেখানে এসে উল্কাটা পড়ে যাচ্ছে, সেখানে এসে উল্কা কিন্তু উল্কাটা পড়ে গেল।
ভাবো ওই জ্বলন্ত উল্কা পিণ্ডটা যদি পৃথিবীর কোথাও কোনো জায়গায় পড়ে যেত, চিন্তা করে কি হতে পারতো, কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারতো পৃথিবীর জীব বৈচিত্র্যের, জীবমণ্ডলের। কবি সোচা হ্যাঁ, সোচা তো পড়েগা স্যার। এটা হচ্ছে মেসোস্ফিয়ার, ঠান্ডা স্তর, জ্বলন্ত উল্কা এসে ওখানে কিন্তু পুরো নিভে যাচ্ছে আর উল্কা পিণ্ডটা পৃথিবীতে পড়ছে। এবং এই মেসোস্ফিয়ারে কি হয় জানো, রাত্রিকালীন মেঘ। রাত্রিকালীন মেঘ তোমরা দেখেছো আকাশে কখনো? দেখবে ওই তোমার ওই রকেট বা জেট প্লেন যখন যায়, যে পিছনে ধোঁয়া 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 হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে হয়, ঠিক আছে? তো এই হচ্ছে বায়ুমণ্ডলে আমাদের তিনটে স্পিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। আপার প্রাইমেরি এটা কি প্রশ্ন আসতে পারে? আপার প্রাইমেরি এটা প্রশ্ন এটা আসতে পারে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটা? তো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক? এটা মনে রাখবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর কোনটা? স্ট্র্যাটোস্ফিয়ার। সেটা কত? 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান কাজটা কি? ওখানে ওজোন স্তর রয়েছে, অতিবেগুনি রশ্মিকে আটকে দিচ্ছে, রাইট? আর তার ওপরে মানে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে রয়েছে কিন্তু কোনটা, সেটা হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার, 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত স্তর। এবং এখানে কিন্তু তীব্র মানে এই তিনটে স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের ভিতর মেসোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে ঠান্ডা স্তর, যেটা উল্কাটা নাপ থেকে কিন্তু মানে পুড়ে যায়, ঠিক? আশা করি বোঝাতে পেরেছি। এই তিনটেই মনে রাখলে কথা। এরপর যেটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে তাপমণ্ডল। 85 কিলোমিটারের পর 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত যে পরিসীমা, সেটা তাপমণ্ডল। এই তাপমণ্ডল, মাই ডিয়ার স্টুডেন্টস, এই তাপমণ্ডলে রয়েছে তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস। না না, পরীক্ষায় আসবে না, বাট তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তাপমণ্ডলটা আসতে পারে 500 থেকে 1000 কিলোমিটার তাপমণ্ডল রয়েছে, তাপমণ্ডলের পরিসীমা। কিন্তু এটা ভাববে না যে এই তাপমণ্ডল অদ্ভুত, এখানে 500 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, কেউ ঠান্ডা, গরম নয়। কেন? কারণ একটাই, আল্ট্রাভায়োলেট রে যেটা আসছে সরাসরি, সে আল্ট্রাভায়োলেট রে প্রথমে ফিল্টার হচ্ছে তাপমণ্ডল। কি বললাম বুঝতে পেরেছো? তাপমণ্ডলে প্রথম আল্ট্রাভায়োলেট রেটা কি হচ্ছে, এসে ফিল্টার হচ্ছে, তারপরে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন স্তর। যেহেতু আল্ট্রাভায়োলেট রেকে সরি ও প্রথমে অ্যাডপ্ট করছে, ও প্রথমে ফিল্টার করছে, সেই জন্য এই তাপমণ্ডলে তিনটে গ্যাস তৈরি হচ্ছে, অক্সিজেন, একটা হিলিয়াম, একটা হাইড্রোজেন। আর এই তিনটে গ্যাস যখন তৈরি হচ্ছে তখন তখন এই তাপমণ্ডলে না আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, বিভিন্ন রং তৈরি হচ্ছে। তোমরা জানো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে রং, এই যে বিভিন্ন কালার আকাশে দেখতে পাওয়া যায়, লোকজন দেখতে যায়, এটাকে বলে অরোরা ফেরিয়ালিস। নরওয়েতে চলে যায় লোকজন। তোমরা সবাই চাকরি পেয়ে যাও, চাকরি পেয়ে টাকা জমিয়ে পারলে একবার অবশ্যই অরোরা ফেরিয়ালিস তোমরা দেখে আসবে। নরওয়েতে দেখার মতো জিনিস। গভীর রাত, যে হ্যাঁ ইয়েস, শিল্পা যেটাকে বলেছে মেরুজ্যোতি, ইয়েস মেরুজ্যোতি। গভীর রাত, অন্ধকার রাত, চারিদিক অন্ধকারে অন্ধকারময়, হঠাৎ করে আকাশের ভেতর লাল, নীল, সবুজ, হলুদ কালার দেখা, এত স্পষ্ট কালার, সে কালার দেখলে মনে হবে কি, কোথায় হচ্ছে এটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে কোথায় না এই তাপমণ্ডল। এটাকে বলে অরোরা ফেরিয়ালিস। রিসেন্টলি লাস্ট 2 বছর আগে, লাস্ট 2 বছর আগে এই অরোরা মানে যেটাকে আমরা মেরুজ্যোতি বলি, এটা দেখা গিয়েছে একটা অংশ আমাদের লাদাখে দেখা গিয়েছিল। আমাদের লাদাখে এটা কিন্তু দেখা গিয়েছিল, ঠিক আছে, একটা অংশ। বাট নরওয়ে থেকে এই মেরুজ্যোতি কিন্তু পুরোপুরি অসাধারণ দেখা। যাই হোক, এবার আমরা আসবো আইনোস্ফিয়ার। আইনোস্ফিয়ার যেটা হচ্ছে, আইনোস্ফিয়ার যেটা বলা যেতে পারে সূর্য বিকিরণ, যেটা হচ্ছে সূর্য থেকে যে তাপটা আসছে। আইনোস্ফিয়ার কি করছে? আইনোস্ফিয়ার যেটা করছে, ইলেকট্রনটা সূর্যের তাপের ভেতর যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটাকে সরিয়ে দিচ্ছে। বললাম তোমার বললাম না কি অদ্ভুত সৃষ্টি। মানে পুরো সৃষ্টিটা দেখলে তোমাদের মনে হবে যেন কেউ একটা সফটওয়্যার ডিজাইন করে এই পুরো পৃথিবীটাকে চালাচ্ছে। এবং এই যে সফটওয়্যার ডিজাইনিং করা হয়েছে, এর মধ্যে কোনো ডিজাইনিং যদি একটু আধটু ভুলভাল কাজ করে, তাহলে কিন্তু পৃথিবীর মানব জাতির উপর সংকট। আইনোস্ফিয়ার কি করছে? সূর্য বিকিরণ, সূর্যের তাপটা সেখান থেকে ইলেকট্রনকে সরিয়ে দিচ্ছে, আয়ন তৈরি করছে। এখানেই রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। মহাকাশ গবেষণায় এই আইনোস্ফিয়ার, এই যে স্পেস স্টেশন গুলো আছে না, আমেরিকার, চীনের, রাশিয়ার, ভারতও বানাচ্ছে স্পেস স্টেশন। কোথায় বানাবে? এই আইনোস্ফিয়ার। এখান থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। এই যে আমরা রেডিওর মাধ্যমে, এখন তো রেডিও নেই ধরো, এই যে রেডিওর মাধ্যমে যে যোগাযোগ, রেডিও যে বেতার বার্তা দেওয়া, এটা আইনোস্ফিয়ারের মাধ্যমে। আর আইনোস্ফিয়ারের ঠিক বাইরে রয়েছে এটা এক্সোস্ফিয়ার। এটা আসলে এই এক্সোস্ফিয়ারকে বলা হয়
পৃথিবীর এবং মহাকাশ, পৃথিবী এবং মহাকাশ, এই পৃথিবীর সঙ্গে মহাকাশের যে মিলনটা হচ্ছে, যেখানে গিয়ে পৃথিবী শেষ, যেখানে গিয়ে মহাকাশ শুরু, ঠিক তার বাইরের স্তরটা হচ্ছে এক্সোস্ফিয়ার। কি বলা বুঝতে পেরেছো? এবং তোমাদেরকে বলে রাখি, বলা যেতে পারে যেটা, এই যে এক্সোস্ফিয়ার, এই যে বিভিন্ন আমাদের আমাদের ভারতবর্ষে দেখবে কৃত্রিম স্যাটেলাইট পাঠানো হয়, দেখবে প্রায় খবরও দেখবে যে ইসরো আজকে একটা কৃত্রিম স্যাটেলাইট পাঠিয়ে। স্যাটেলাইটগুলো কেন পাঠানো হয়? স্যাটেলাইটগুলো পাঠানো হয় সাধারণত দেশের সার্বিক যে সিকিউরিটি বা দেশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটাকে দেখার জন্য, যে আমার প্রতিবেশী শত্রু দেশ আমার বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করছে সেটা দেখার জন্য, কিংবা জলবায়ুগত যে বিভিন্ন দিকগুলো রয়েছে, কখন বন্যা হতে, কখন বৃষ্টি হতে পারে, কখন খরা হতে পারে, এই বিষয়গুলো, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা মানে বেসিক্যালি একটা এই বিষয়গুলোর উপর কিন্তু একটা অবজার্ভ করার জন্য। এই যে কৃত্রিম উপগ্রহ, তোমরা প্রায় সেদিকে খবরে দেখবে যে ইসরো থেকে আরো কিছু কৃত্রিম উপগ্রহ পাঠানো। এই কৃত্রিম উপগ্রহগুলো কোথায় রাখা হয় জানো? আমাদের এক্সোস্ফিয়ার। দেখবে তাই উপগ্রহ চিত্র থেকে পরিষ্কার, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, এটা থাকে এক্সোস্ফিয়ার। এটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তরগুলো। আশা করি বোঝাতে পেরেছি। এখান থেকে এই স্তরগুলোর নাম জেনে রাখবে, আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমি আলোচনা করলাম একটা দুটো, সেই পয়েন্টগুলো মনে রাখবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে এবার দেখো, যদি আমরা প্রাকৃতিক ভূগোলের ডিসিপ্লিন দেখি, আমরা যদি প্রাকৃতিক ভূগোলের, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি প্রাকৃতিক ভূগোলের ডিসিপ্লিন দেখি, তাহলে ডিসিপ্লিনে আমরা বলতে পারি প্রাকৃতিক ভূগোলের মধ্যে ভূমিরূপ বিদ্যা রয়েছে, যেটাকে আমরা জিওমরফোলজি বলে থাকি, ক্লাইমেটোলজি রয়েছে, জলবায়ু বিদ্যা রয়েছে, ওশিয়ানোগ্রাফি রয়েছে, সমুদ্রবিদ্যা রয়েছে, সয়েল জিওগ্রাফি রয়েছে, মৃত্তিকা ভূগোল, বায়োজিওগ্রাফি, জীব ভূগোল, তারপরে রয়েছে জিওগ্রাফি, যেটা আমরা প্রাণী ভূগোল বলে থাকি, তারপর হচ্ছে গাণিতিক ভূগোল বা ম্যাথামেটিক্যাল জিও। শুনে রাখো, এই যে এখানে 7টা ডিসিপ্লিন দেওয়া রয়েছে না, এগুলো সবই কিন্তু স্পেশালাইজেশন। তুমি যদি ভূগোল নিয়ে গ্র্যাজুয়েশন করো, দেন এইগুলোতে তুমি কিন্তু সবগুলোর উপর কিন্তু স্পেশালাইজেশনে এমএসসি করতে পারো বা পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারো, জিওমরফোলজির উপর, এবং ইদানিং তো জিওমরফোলজি বা ক্লাইমেটোলজি কিংবা ওশিয়ানোগ্রাফি, এই তিনটে যে জিওগ্রাফি ডিভিশন, মানে এই তিনটে যে ডিসিপ্লিন রয়েছে, তিনটে ডিসিপ্লিনের উপর গোটা পৃথিবী জুড়ে অসাধারণ এই মুহূর্তে কিন্তু এই তিনটে ডিসিপ্লিনের ডিমান্ড রয়েছে। ভূগোল মানে শুধুমাত্র ভূগোলে অনার্স করলুম, ভূগোলে এমএ পাস করে গেলুম, বিএড কমপ্লিট করে নিলুম, তারপরে স্যার এসএসসির জন্য অপেক্ষায় থাকলুম, ভূগোল মানে কিন্তু সেটা নয়। ভূগোলের একটা বিরাট বড় পরিধি রয়েছে, প্রাকৃতিক ভূগোলের পরিধি থেকে তুমি আন্দাজ করতে পারছো যে আসলে প্রাকৃতিক ভূগোলে এই এক একটা ডিসিপ্লিন, এক একটা দিকের উপর কিন্তু আলোকপাত হয়েছে। ঠিক আছে, এখানে আমার পিপিটিতে দেখো ভূমিরূপ বিদ্যা, তারপর জলবায়ু বিদ্যা, তারপর সমুদ্র বিদ্যা, মৃত্তিকা ভূগোল, জীব ভূগোল, প্রাণী ভূগোল, যেটাকে জিওগ্রাফি বলা হয়, গাণিতিক ভূগোল, এই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এইগুলো কিসের উপর আশা করি তোমরা মোটামুটি সবাই জানো। ঠিক আছে, যেমন ধরো আমি বলতে পারি যে ভূমিরূপ বিদ্যা মানে ভূমির উপর, ভূতাত্ত্বিক যেটা মাটির উপর, জলবায়ু বিদ্যা মানে জলবায়ু সংক্রান্ত পড়াশোনা, সমুদ্র বিদ্যা মানে ওশিয়ানোগ্রাফি, মৃত্তিকা ভূগোল মানে হচ্ছে সয়েল জিওগ্রাফি, বেসিক্যালি এখানে আলোচনা করে মাটি। মৃত্তিকা ভূগোলের মূল দিক যেটা হচ্ছে মাটি, যে মাটির গঠন, মাটির উপাদান, মাটির বন্টন, মাটির বিন্যাস। জীব ভূগোল মানে যেটা আমরা বায়োজিওগ্রাফি বলে থাকি। প্রাণী ভূগোল মানে জিওগ্রাফি, যেখানে আমাদের প্রাণী জগতের বন্টন, প্রাণী জগতের বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়। আর গাণিতিক ভূগোল মানে যেখানে ভূগোলের জ্যোতিষ্কমণ্ডলী, সৌরজগৎ, পৃথিবীর আকৃতি, আন্তর্জাতিক তারিখ দেখা, আহ্নিক গতি, বার্ষিক গতি, দ্রাঘিমা, অক্ষাংশ, এই বিষয়গুলো ভালো করতে পারে। তাই এগুলো আর ডিটেলসে তোমাদের পড়ার দরকার নেই, জাস্ট এই যে প্রাকৃতিক ভূগোলের যে বিন্যাসটা বললাম, এই বিন্যাসটা দেখি। আর প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমার পিপিটিতে যা আছে, এর বাইরে বেরিয়ে যদি বলি, প্রাকৃতিক ভূগোল পড়ানোর প্রয়োজনীয়তা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা এটাই যে প্রাকৃতিক ভূগোল যদি আমরা না পড়ি, তাহলে আমরা আমাদের যে নিজস্ব যে প্রকৃতি, সেই নিজস্ব প্রকৃতিকে বাঁচাবো কিভাবে, আমরা প্রকৃতি সম্পর্কে সচেতন হব কি করে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে তোমরা শুনলে অবাক হবে। ইতিহাসের মতো সাবজেক্টে লোকজন তো ইতিহাস মানে খালি বোঝে বাবর, আকবর, ওদিকে ইংরেজ, লর্ড ক্লাইভ, পলাশির যুদ্ধ, গান্ধীজি, তাই তো, এটাই লোকজন বুঝে। কিন্তু আধুনিক ইতিহাস চর্চা, একদম আধুনিক ইতিহাস চর্চাই, মাই ডিয়ার স্টুডেন্টস, বলা যেতে পারে ইতিহাসের যে শাখাটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই শাখাটার নাম কি জানো? এনভায়রনমেন্টাল হিস্ট্রি। ঠিক আছে, এনভায়রনমেন্টাল হিস্ট্রি অর্থাৎ পরিবেশগত ইতিহাস, অর্থাৎ পরিবেশকে তোমাকে জানতে হবে ইতিহাসের মধ্য দিয়ে। অতএব বুঝতে পারলে, প্রাকৃতিক ভূগোল এবং পরিবেশগত ভূগোল, এনভায়রনমেন্টাল হিস্ট্রি বা প্রাকৃতিক ভূগোল, এই দুটো বিষয় কিন্তু আসলে একে অন্যের সঙ্গে সম্পর্ক। যাই হোক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। এর সময় কিছু এমসিকিউ রয়েছে, এই দেখো তোমরা বলছো কি ধরনের প্রশ্ন আসতে পারে।
দেখো সেই ধরনের প্রশ্নগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো বিভিন্ন পিওয়াইকিউ, কিন্তু আমি আবার বলছি সি টেট বলতে পারো, ত্রিপুরা টেট বলতে পারো, আমাদের পশ্চিমবঙ্গে 2016-তে টেট বলতে পারো, আপার